মোড়ল বাড়ির আনাচে কানাচে আত্মীয় স্বজনদের কোলাহল। পদ্মজা বিছানার এক কোণে চুপটি করে বসে আছে। ঘরে দুষ্টু রমণী আছে কয়েকজন, নিজেদের মধ্যে রসিকতা করছে, উচ্চস্বরে হাসছে। অথচ এরাই বিপদের সময় পাশে ছিল না। ভীষণ গরম পড়েছে। পদ্মজা পরনে সুতোর কাজ করা সুতি শাড়ি। গরমে শুধু ঘামছে না, বমি পাচ্ছে। প্রেমা পদ্মজার পাশে বসেছিল। পদ্মজা প্রেমাকে ফিসফিসিয়ে বলল, এই বনু, আম্মাকে গিয়ে বলবি লেবুর শরবত দিতে। প্রেমা মাথা নাড়িয়ে চলে গেল শরবত আনতে। হেমলতা রান্নাঘরে ছিলেন। প্রেমা লেবু শরবতের কথা বললে তিনি বললেন, তুই যা, আমি নিয়ে যাচ্ছি। লেবু গাছ থেকে সবেমাত্র ছিঁড়ে আনা পাকা লেবুর শরবত বানিয়ে পদ্মজার ঘরের দিকে এগোলেন তিনি। গিয়ে দেখলেন পদ্মজার বিছানার একপাশে গুটিসুটি মেরে বসে আছে, উসকুস করছে। ঘর ভর্তি অন্যান্য মানুষে। তিনি সবার উদ্দেশ্যে বললেন, সবাই অন্য ঘরে যাও, পদ্মজাকে একা ছাড়ো। হেমলতার এমন আদেশে অনেকের রাগ হলেও বেরিয়ে গেল। তিনি দরজা বন্ধ করে শরবতের গ্লাস পদ্মজার হাতে তুলে দিয়ে বললেন, সব সময় মুখ বন্ধ করে রাখা ভালো না। যারা বিপদের পাশে থাকে না তাদের জন্য বিন্দুমাত্র অসুবিধার মুখোমুখি হবি না। গরমে তো শেষ হয়ে যাচ্ছিস। জানালার পাশটা অন্যরা ভরাট করে রেখেছিল, ভালো করেই সরতে বলতি। পদ্মজা মায়ের এমন কথার জবাব না দিয়ে এক নিঃশ্বাসে লেবু শরবত শেষ করলো। এবার একটু আরাম লাগছে। আলনার কাপড়গুলো অগোছালো। সকলেই তো ঠিক ছিল। নিশ্চয়ই মেয়েগুলির কাজ। হেমলতা আলনার কাপড় ঠিক করতে করতে জিজ্ঞেস করছেন, কি নিয়ে এত চিন্তা করছিস? পদ্মজা কিছু না বলে বিছানায় আঙুল দিয়ে আঁকিবুকি করতে থাকলো। পদ্মজার অস্বাভাবিকতা দেখে হেমলতা কপাল কুঁচকালেন। বলবি তো? পদ্মজা বিচলিত হয়ে বলল, আম্মা, উনি বোধহয় আজ আসবেন। উনি? উনি কে? আমির? না আম্মা, লিখন শাহ। হেমলতা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে স্বাভাবিক কণ্ঠে বললেন, কপালে যা আছে তাই হবে, ভাবিস না, আমি আছি, সব সামলে নেব। লিখনকে আমি বুঝাবো। হেমলতার কথা শেষ হতেই পদ্মজা ভিজা কণ্ঠে বলল, উনি খুব কষ্ট পাবেন আম্মা। হেমলতা অবাক হয়ে তাকান পদ্মজার দিকে। পদ্মজা তো ব্যাকুল কেন হচ্ছে? তিনি কি পদ্মজার অনুভূতি চিনতে ভুল করেছেন, নাকি শুধুমাত্র কারো মন ভাঙবে ভেবে পদ্মজা এত ব্যাকুলতা? হেমলতা দোটানায় পড়ে যান। পদ্মজার জীবনে কেমন টানাপোড়েন। এই মুহূর্তে পদ্মজাকে বোঝাতে গিয়ে হিমশিম খাচ্ছেন তিনি। ওদিকে হানি ডাকছে। হেমলতার বড় বোন হানি গতকাল ঢাকা থেকে গ্রামে এসেছে। ছেলে মেয়ে নিয়ে এসেছে। হেমলতার দরজার দিকে পা বাড়ান। তার আগে বলে গেলেন, আমার নোংরা অতীত শোনাবো আজ, বাকি সিদ্ধান্ত তোর। যা চাইবি তাই হবে। মনে রাখিস, যা চাবি তাই পাবি। পদ্মজা কিছু বলার আগে হেমলতা চলে গেলেন। পদ্মজা বুকের ভিতর অপ্রতিরোধ্য তুফান শুরু হয়। মায়ের অতীত জানার জন্য কত অপেক্ষা করেছে সে। আজ যখন সেই সুযোগ এলো, তার ভয় হচ্ছে খুব। কেন হচ্ছে জানে না, কিন্তু হচ্ছে। হাত পায়ের রগে রগে শিরশির অনুভূতি। ভ্যান গাড়ি চড়ে অলন্দপুরের আটপাড়ায় ঢুকলো লিখন শাহ, সাথে বাবা মা এবং বোন। বাবা শব্দর আলী, মা ফাতেমা বেগম, বোন লিলি। শব্দর আলী চশমার গ্লাস দিয়ে গ্রামের ক্ষেত দেখছেন আর বারবার বলছেন, এই তো আমাদের দেশ, এই তো আমার বাংলাদেশ। ফাতেমা ভীষণ বিরক্ত ভ্যানে চড়ে। ওনার ইচ্ছা ছিল কোনো মন্ত্রীর মেয়েকে ঘরের বউ করে আনবেন। আর ছেলের বাকি মেয়ে পছন্দ হয়েছে গ্রামে। ছেলের জেদের কাছে হেরে যে আসতেই হলো। লিখন পরনে ছাই রঙা শার্ট, চোখে সানগ্লাস। উত্তেজনায় তার হাত পা কাঁপছে রীতিমতো। এমন একটা দিন নেই যেদিন পদ্মজার কথা ভেবে শুরু হয়নি। এমন একটা রাত নেই যে রাতে পদ্মজাকে নিয়ে স্বপ্ন দেখা হয়নি। মাঝের সময়ে ব্যবধানে পদ্মজাকে খুব বেশি ভালোবেসে ফেলেছে সে। স্বপ্নে কোমরে আঁচল গোজে ঘরের কাজ করা পদ্মজাকে দেখতে পায়। কখনো বা অপরূপ সুন্দরী পদ্মজাকে ঘুমের ঘরে ঠিক বিছানার পাশে শাড়ি পরা অবস্থায় দেখতে পায়। কল্পনায় পদ্মজাকে নিয়ে সে সংসার পেতেছে। এবার হয়তো সত্যি হতে চলেছে। লিখন আনমনে হেসে উঠল। মনে পড়ে যায় পদ্মজাকে প্রথম দেখার কথা। সঙ্গে সঙ্গে বুকের মধ্যে অদ্ভুত ঝড় শুরু হয়। কি মায়াবী, কি স্নিগ্ধ একটা মুখ। তার চেয়ে সুন্দর পদ্মজার ভয় পাওয়া, লজ্জায় পালানোর চেষ্টা, পরপুরুষের ভয়ে আতঙ্কে থাকা। লিখন আওয়াজ করে হেসে উঠল। ফাতিমার শব্দর অবাক হয়ে তাকালেন। লিলির এসবে খেয়াল নেই। সে আকাশের দিকে তাকে কি যেন ভাবছে। লিখন মা বাবাকে এভাবে তাকাতে দেখে খুব খুব করে কাশলো। এরপর বলল, সুন্দর না গ্রামটা? বুঝেছ আপু, এই গ্রামটা এত সুন্দর যে আবার আরেকটা সিনেমার জন্য আসতে হবে আগামী বছর। শব্দর আলী প্রবল আনন্দের সাথে বলল, সে ঠিক বলেছিস। মন জুড়িয়ে যাচ্ছে দেখে। চারদিকে গাছপালা, নদী, রাস্তাঘাটও খুব সুন্দর। এখানে একটা বাড়ি বানালে কেমন হয়? লিখন গোপনে দীর্ঘ নিঃশ্বাস লুকালো। তার বাবা যখন যেখানে যায় সেখানে বাড়ি বানানোর স্বপ্ন দেখেন, কিন্তু বানানো আর হয় না। ফাতিমা বিরক্ত গলায় বললেন, তা আমরা উঠছি কার বাড়ি? তোর পছন্দ করা মেয়ের বাড়ি না অন্য কোথাও? মায়ের চোখমুখে বিরক্তি দেখে লিখনের হাসি পেল। বলল, তোমাকে রাগলে এত ভালো লাগে আম্মু? ফাতিমা আর চোখে ছেলের দিকে তাকান। প্রশংসা শুনে তিনি বেশ পছন্দ করেন। লিখনের মুখে প্রশংসা শুনে একটু নিভলেন। হয়েছে, আর কতক্ষণ? 5 মিনিট। অলন্দপুরের মাতবর বাড়ির বড় মনের মানুষ।
আমাকে নিজের সন্তানের দৃষ্টিতে দেখেন। যতদিন ছিলাম প্রতিদিন খোঁজ নিয়েছেন। নিজের একজন লোককে আমাকে সহায়ক হিসেবে দিয়েছিলেন। ওনার বাড়িতেই উঠবো। লিলি চকমক বিকৃত করে বলল, অন্যের বাড়িতে উঠবো? উফ, মারবো ধরে। অন্যের বাড়ি তোর কাছে, আমার কাছে না। মজিদ চাচার বউ ফরিনা চাচি এত ভালো রাঁধেন, আমাকে নিজের হাতে খাইয়ে দিয়েছেন। ওনারা একটাই ছেলে, ঢাকা পড়ছে, ব্যবসা সামলাচ্ছে। তার সাথে অবশ্য সাক্ষাৎ হয়নি, কিন্তু ফরিনা চাচি সারাক্ষণ ছেলে ছেলে করতেন। আমাকে পেয়ে ছেলের ভালোবাসা ঢেলে দিয়েছেন। তাই ওই বাড়িতে আমার কাছে আপন না লাগুক পর লাগে না। আর বিশাল বাড়ি, ওনারা বিব্রত হবেন না। 3-4 দিন পরই তো ব্যাপার। লিখনের এত বড় বক্তব্যের আছে, কেউ কিছু বলার মতো পেল না। হাওলাদার বাড়ির সামনে এসে ভ্যান থামে। বাড়ির চারপাশ সাজানো দেখে লিখন বেশ অবাক হলো। লিলি চারপাশে দেখতে দেখতে বলল, দাদা ভাই, তুমি বিয়ে করতে এসেছো, এই খবর ওনারা পেয়েছেন বোধহয়, তাই এত আয়োজন। লিখন লিলির মাথায় গাঁটটা মেরে বলল, বাড়িতে 2টো মেয়ে আছেন, তাদের কারো বিয়ে হবে হয়তো, চল। ইটের বড় প্রাচীর চারিদিকে, মাঝে বড় গেট। প্রাচীরের উচ্চতা 15 ফুট আর গেটের উচ্চতা 12 ফুট। গেটের পাশে দাঁড়িয়ে ছিল 2জন লোক। জন্যই লিখনকে চিনে, তাই লিখনকে বাড়ির ভিতরে ঢুকতে দিল। গেট পার হলো খোলা জায়গা, প্রচুর গাছপালা, বেশি বেশি সুপারি গাছ আর তাল গাছ, সবকিছুই সুন্দর। 2 মিনিট হাঁটার পর রং করা টিনের একটা বড় ঘর, তার সামনে সিঁড়ি। সিঁড়ির দুপাশে সিমেন্টের তৈরি বসার বেঞ্চি। এই ঘরটাকে গ্রামে আলগা ঘর বলা হয়, কেউ কেউ আলগা ঘর বলে। অতিথিরা এসে বিশ্রাম করে, রাত্রে যাপন করে। ভেতরে ইট সিমেন্টের তৈরি দোতলা অন্দরমহল। আলগা ঘরে বারান্দায় বসেছিলেন মজিদ, মাতবর, ফরিনা ও রিদওয়ান। লিখনকে দূর থেকে দেখতে পেয়ে ওনারা অবাক হন, সেই সঙ্গে খুশিও। শহরে 4জন মানুষ হেঁটে আসছে, সর্বাঙ্গে আধুনিকতার ছোঁয়া, দেখতেও ভালো লাগে। লিখন বারান্দায় পা রাখতেই মজিদ, মাতবর হেসে বললেন, আজকের দিনটা সত্যি খুব সুন্দর। লিখন হাসলো। ফরিনা এবং মজিদ মাতবরকে সালাম করে বলল, এই হচ্ছেন আমার বাবা মা আর বোন। আর আম্মু আব্বু, উনি হচ্ছেন মজিদ চাচা, আর ইনি হচ্ছেন ফরিনা চাচি। ওই যে বড় বড় দাড়িওয়ালা, উনি হচ্ছেন রেদওয়ান ভাইয়া, এই বাড়িরই আরেক ছেলে। মজিদ মাতবর হোসেনকে ডেকে বললেন চেয়ার দিয়ে যেতে, আর অন্দরমহলে খবর পাঠাতে মেহমান এসেছে। তাৎক্ষণিক চেয়ার ও ঠান্ডা শরবত চলে আসে। পরিচয় পর্ব শেষ হতে লিখন প্রশ্ন করলো, বাড়িতে কোনো অনুষ্ঠান চলছে নাকি? সে চলছে, আমার ছেলেটার বিয়ে, একমাত্র ছেলে। লিখন হাসে, চোখ পড়ে আলগা ঘরের ডান পাশে। কয়েকটা মেয়ে উকি দিয়ে তাকিয়ে দেখছে। লিখন আনমনে হেসে উঠল। কোনো মেয়ে যখন তাকে দেখে খুব তৃপ্তিদায়ক অনুভূতি হয়। নায়ক কি এমনি এমনি হওয়া? শব্দনালে জিজ্ঞাসা করলেন, তাই নাকি? তাহলে তো ঠিক সময় এসেছে। আমরাও একমাত্র ছেলের বিয়ের প্রস্তাব নিয়ে এই গ্রামে এসেছি। মজিদ মাতবর আগ্রহ নিয়ে জানতে চাইলেন, মেয়েকে? কার মেয়ে? আমাকে বলুন, এক্ষুনি বিয়ে করতে চাইলে এক্ষুনি হবে। শব্দনালে লিখনকে প্রশ্ন করলেন, মেয়ের পরিচয় বল। লিখন কথা বলার পূর্বেই ফরিনা গেটের দিকে তাকিয়ে চিৎকার করে উঠলেন, এই তো আমার ছেঁড়া ইয়ে পড়ছে, আমির এইখানে আয়, দেখা যায় কারা আইছে। ফরিনা দৃষ্টি অনুসরণ করে সবাই পিছনে তাকালো। আমির চুন ঠিক করতে করতে এগিয়ে আসছে। হাঁটার গতিতে বোঝা যাচ্ছে বেশ চঞ্চল একটা ছেলে। আমির ঘেমে একাকার। কয়েক টুকরো ফুটে দূরত্বে থাকা অবস্থায় লিখনকে দেখেই আমি চিনে ফেললো। মগার কাছে লিখনের বর্ণনা শুনেছে। এছাড়া লিখন একজন নামকরা অভিনেতা, তার অভিনীত ছায়াছবি সে দেখেছে। আমির হাঁটার গতি কমিয়ে এগিয়ে এলো। লিখন উঠে দাঁড়ালো, হেসে আমিরের সাথে করমর্দন করলো। এরপর বলল, আমি লিখন শাহ। আমির বলল, আমি আমির হাওলাদার, বসেন আপনি। লিখন নিজের স্থানে বসলো। আমির একটু দূরত্ব রেখে দূরে বসলো। মজিদ মাতবর আমিরকে লক্ষ্য করে বললেন, কোথায় থাকিস সারাদিন? বলেছিলাম না লিখন শাহ এসেছিল, এই যে তিনি। আমি শুষ্ক মুখে বলল, চিনি আমি, ওনার অনেক কাজ আমার দেখা। শব্দর আলী, ফাতেমা, লিলি, লিখন সবাই হাসলো। কেউ চিনে বললে আনন্দেই হবার কথা। রিদওয়ান আমিরকে বলল, জানিস আমির, লিখন বিয়ে করতে গ্রামে এসেছে। আমি কিছু বলল না। ফারিনা জানতে চাইল, পাত্রীকে? কইলা না তো। লিখন বুক ভরা ভালোবাসা নিয়ে বলল, পদ্মজা, মোড়ল বাড়ির বড় মেয়ে। লিখনের কথা শুনে মুহূর্তে হাওলাদার বাড়ির সব মানুষের মুখ কালো হয়ে গেল। আলগা ঘরের পাশে দাঁড়িয়ে থাকা মেয়েগুলো কোলাহল থেমে গেল। চারিদিকে স্তব্ধ, শান্ত। লিখন ভ্যাবাচেকা খেয়ে গেল। কি হলো সবার? লিখনের মা আর বাবা চাওয়াচাওয়িতে করলো। মজিদ মাতবর শান্ত কণ্ঠে প্রশ্ন করলেন, তার সাথে তোমার বিয়ে হওয়ার কথা ছিল? মজিদ মাতবরের কথা বলার ধরন পাল্টে যাওয়াতে লিখন আহত হলো। বলল, না, এখন প্রস্তাব দিতে চাই। পদ্মজার সাথেই পরশু আমিরের বিয়ে। লিখন চকিতে চোখ তুলে তাকালো। বুক পোড়ার মতো অসহায় যন্ত্রণায় কামড়ে ধরে সর্বাঙ্গে। হাড়ে বরফের ন্যায় ঠান্ডা কিছু ছুটতে থাকে। একটু যেন সব রক ছিঁড়ে যাচ্ছে, বেরিয়ে আসবে।